অক্সিজেন ছাড়া মানুষ যে কতটা অসহায় হতে পারে এই এক ছবি সে কথাই বলে। শ্বাসকষ্টে ছটফট করছে করোনা আক্রান্ত এই মা। অক্সিজেন দেওয়ার চেষ্টা পরিবারের, তবু যেন কিছুতেই কিছু হচ্ছে না। বুকের ভেতরটা কেমন জানি করছে। বাবা অস্থির হয়ে যাচ্ছে, হাসপাতালের বেডে শুধু এপাশ ওপাশ করছে, কিন্তু তারও পরিস্থিতি খারাপ হচ্ছে সময় যত যাচ্ছে। বাবা, বাবার জন্য মরে যেতে প্রস্তুত। বাবা, পুরো পৃথিবী একদিকে, বাবা একদিকে। আমার বোনটা আসতেছে না করোনার জন্য, আমি বাবার নিয়ে আছি একা। মরে যাই যাবো, করোনা হয় সমস্যা নাই, তাও বাবার পাশে সেবা করবো ভাই। হাসপাতালের বেডে মানুষের এমন অসহায়ত্ব বাড়ছে, করোনার সংক্রমণ যত ছড়াচ্ছে, এর উপর ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শহর কিংবা গ্রামের সংক্রমণ আর মৃত্যু দুটোই বেড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে হাসপাতালে করোনার রোগীর ভিড়, শহর কিংবা গ্রাম সবখানেই রোগীতে ঠাসা করোনার হাসপাতালগুলো। শহর থেকে গ্রাম সবখানেই করোনা পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে তা কারোরই অজানা নয়। বিশেষ করে এই চিত্রটা সবচেয়ে বেশি দেখা যায় হাসপাতালগুলোতে আসলে যখন দেখা যায় যে রোগীর স্বজনদের হাহাকার দিশেহারা হয়ে ছুটছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, তখনই বোঝা যায় যে মানুষ কতটা অসহায় অক্সিজেন কিংবা আইসিইউ কিংবা এই করোনার হাসপাতালগুলোর সুযোগ সুবিধার কাছে। কেননা মানুষ যে শ্বাসকষ্টে ছটফট করছে, কোনোভাবেই তারা পেরে উঠতে পারছে না এই করোনা মহামারীর সাথে। না হলে কেনই বা প্রত্যেক দিন 200-রও বেশি মানুষ প্রাণ হারাবে এই করোনা মহামারীতে, আর ছটফট করবে রোগীরা, হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি করবে। এমন একটা পরিস্থিতির মধ্যে যখন বাংলাদেশ, তখন হাসপাতালগুলোই বা কতটুকু সুযোগ সুবিধা দিতে পারছে, হাসপাতালগুলোই বা কতটুকু সেবা দিতে পারছে, কতটুকু আইসিইউ সেবা দিতে পারছে, কতটুকু অক্সিজেন সার্ভিস দিতে পারছে, আবার কতটুকু বেডে সাহায্য করতে পারছে। কেননা রোগীর যেভাবে চাপ বাড়ছে, সেখানে প্রতিদিনই 100-রও বেশি রোগী বিভিন্ন হসপিটালে বেশি ভর্তি আছে। তাহলে বোঝাই যাচ্ছে এই সংকট আরও বাড়বে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে দিনে দিনে। এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে সেবা, সেটাই বা কতটুকু পরিপূর্ণ। প্রিয় দর্শকে নিয়ে আমাদের এবারের আয়োজন, করোনায় হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত অক্সিজেন আর আইসিইউ সেবা দিতে। রায়ের বাজার কবরস্থান। করোনা মহামারীতে মৃত হাজারেরও বেশি মানুষের দাফন হয়েছে এখানে। সম্প্রতি করোনায় মৃত্যু বেড়ে যাওয়ায় এখানে এখন রোজ 8 থেকে 10 জনের কবর হয়। এত এত দাফন করেন যারা, সেই গোরখদুকদের এখন যেন দম ফেলার ফুসরত নেই। এখানে আজকে সকাল থেকে যে বডিগুলি আসছে, ওনারা আমাদের বলার মতো সুযোগ পায় নাই। মহামারী সারা রাত হসপিটাল ছিল, রিলিজ নিয়ে চলে আসছে, গভর্নমেন্ট অনুমতি আছে বিধায় ওনারা চলে আসে। আনলে আমাদের দাপন করতে হবে, এটা সিটি কর্পোরেশনের নির্দেশ। তাই আমরা কিছু অগ্রিম করে রাখি, যাতে আসলে যার স্বজনরা সাথে আসে তাদের যাতে বেশিক্ষণ সময় লেট করানো না লাগে, সেই জন্য আমরা একটু বেশি কবর খুঁড়ে রাখি। কবরস্থানে যারা গিয়েছেন তারা জানেন এই স্থানটি কতটা নীরব। এখানে শুধুই শেষ বিদায়ের, দাফনের পর্ব।
একটা মহামারী নিয়ে আসছে, যেটা আসলে পৃথিবী থেকে আমাদের অনেক আপনজনকে নিয়ে যাচ্ছে। যেমন আজকে আমি একজনকে নিয়ে আসছি, যিনি হচ্ছেন যে আসলে আমার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। এবং সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে আসলে খালি হাতে যেতে হয়, উনি খালি হাতে যাচ্ছে। ওনার যেই ধন সম্পদ, বিশাল অর্থবৈরব সব কিছু রেখে চলে গেল, এবং ওনার সন্তান যারা ছিল, ওনার ওয়াইফ, ছেলে মেয়েরা কেউ আছে কাছে নাই, সবাই বিদেশে আছে। এমনকি উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে কিন্তু ওনাকে আসলে ওই পরিমাণ কোভিডের কারণেই হয়তো পারে ওইভাবে সম্মান দিয়ে তারপরে সম্পূর্ণভাবে ওইভাবে দাফন করা সম্ভব হচ্ছে না। আজকে আমরা এখানে নিয়ে আসছি। আসলে এটা খুবই কষ্টকর যে সারা রাত ঘুরে কোথাও অ্যাম্বুলেন্সে ঘুরে ঘুরে আইসিইউ না পেয়ে উনি রাত্রে 4:20 ইন্তেকাল করে। একজনের দাফন হতে না হতেই কবরের অপেক্ষায় আরো দুজনের মরদেহ। কি এক কঠিন পরিস্থিতি। আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে যে মানে এখানে আমরা যারা মেডিকেলে যাই, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে কি ওদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করা হয়, কিন্তু দেখা যায় যে ডক্টররা অনেক সময় আসে না, মানে নার্সদের দিয়ে প্রেসক্রাইব করা অথবা ইয়া করা যায় অনেক দিন। এটাই সবচেয়ে খারাপ লাগে। এবং সরকারি হসপিটালে, বেসিক্যালি যে সরকারি হসপিটালগুলো, সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। একজনের মায়ের দাফন, অন্যজনের বাবার মরদেহ কবরের অপেক্ষায়। এমন করুণ আর অনেক বেশি কঠিন বাস্তবতা ভেসে আসে কবরস্থানের বাতাসে। করোনার সময় এখন আমাদের যে স্বজন হারানোর যে ব্যথাটা, এটা খুবই দুঃখজনক। এবং এখন আমাদের এই প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে করোনা এমনভাবে গ্রাস করছে, কে যাচ্ছে কে যাচ্ছে না, খুবই আমরা একটা সামগ্রিক চিত্রটাই হচ্ছে পাল্টে গেছে। এখন এইটার জন্য আমাদের এই দুর্যোগ বা এই অবস্থাপনার জন্য আসলে আমাদের উপরওয়ালা ছাড়া আসলে আমাদের কোনো কিছু না। এখন ভ্যাকসিন আমাদের সামনে আসতেছে, এখন ভ্যাকসিনটা যদি আমরা সবাইকে দিতে পারি, আমরা সবাই নিতে পারি, তাহলে এটা থেকে আমরা একটু হওয়া সম্ভব। এই যে এত এত মৃত্যু, এই মানুষের যন্ত্রণা, দিশেহারা হয়ে স্বজনদের বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন প্রিয়জন। তারা কি পাচ্ছেন অক্সিজেন সেবা কিংবা আইসিইউ সুবিধা? আমার বন্ধু হচ্ছে প্রতিবন্ধী, সে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী। গতকাল আগে থেকেই তার মানে পজিটিভ ছিল, বাসায় চিকিৎসা করছিলাম। তো গতকালকে রাতে তার একটু ওই শ্বাসকষ্ট দেখা দেয়, বেশ ভালোই শ্বাসকষ্ট দেখা দেয়। তারপরে তাকে আমরা এখানে সরাসরি নিয়ে আসি রাত 1টার দিকে। ভর্তি এরা সব করছে, সুন্দরভাবেই করছে, সমস্যা হয়নি কোনো। কিন্তু তার এখানে তো আইসিইউ বেড ফাঁকা নাই, কিন্তু তার আজকে সকালবেলা ডাক্তার বলেন তার আইসিইউ লাগবে। তো এখন আইসিইউর জন্য দৌড়দৌড়ি করতেছি আর কি। আইসিইউ যেখানে পাই নিয়ে যাবো। আমার বোন প্রতিবন্ধী তো আসলে দেখলাম এখানে কোনো ধরনের ইয়ে নাই, সুযোগ সুবিধা নাই প্রতিবন্ধীদের। ওরা তো মুখে কিছু বলতে পারে না, ওরা আমাদের মতো বলতে পারে না যে শ্বাসকষ্ট হয়েছে। আমরা দেখে বুঝতেছি যে সে কাজ শর্টফাট করতেছে, দেখে তার কাশি হচ্ছে। আমার মা বুঝতে তার কাশি হয় না, জ্বরও নাই, হঠাৎ করে তার সব কিছু ফল পড়ে গেছে। এখন আজকে কোথায় যাবেন, কি ভেবেছেন, কি চিন্তা? ডিএনসিসিতে যাবো, ডিএনসিসিতে দেখে ওখানে যদি আইসিইউ ফাঁকা থাকে ওখানে ইনশাআল্লাহ। এক বোনকে নিয়ে ছটফট করছে তার ভাই, পরিবারের সদস্যরা। এখানে চিকিৎসা পায়নি, কুর্মিটোলা হসপিটালে চিকিৎসা পায়নি বললে ভুল হবে। সত্যি এখানে তারা আইসিইউর সুযোগ সুবিধা পায়নি। আইসিইউর বেড ফাঁকা না থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য এক হসপিটালে। সেখানেও পাবেন কিনা সে নিশ্চয়তা নেই তাদের মধ্যে। শুধু কষ্টটা হলো প্রতিবন্ধী বোন তাদের। এই বোনটা বলতে পারে না যে কিভাবে, কত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের যন্ত্রণাই বা কতটুকু হচ্ছে। মাজেদা আক্তারেরও অবস্থা প্রায় একই রকম। করোনা আক্রান্ত মায়ের শ্বাসকষ্ট বাড়ছে, তাই হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু বেড পাননি। আমি এখানে নিয়ে আসছি 10টার দিকে। তো টিকিট করেছি, টিকিট করার পরে ওনারা আমাকে ভর্তি দিলেন, কিন্তু সিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখন কয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা বলতে পারছি না। আবার আরেক পর্যায়ে বলা হয়েছে যে বাসায় নিয়ে যান। তখন আমি বললাম যে আমার যেভাবে পারিপার্শ্বিকতা সেটা জন্য আমি নিতে পারছি না, আর মায়ের অবস্থাও কিন্তু তেমন ভালো না। তো সেজন্য অপেক্ষা করছি এখানে যে কখন সিট পাবো, সিটের আশা। মা কতদিন ধরে আক্রান্ত হয়েছেন, আর এখন মায়ের অক্সিজেন লেভেল এবং সব মিলিয়ে তার চিকিৎসার জন্য বয়সও হয়ে গেছে, চিকিৎসার জন্য হাসপাতালের বেড না থাকাটা আপনার জন্য সব কিছু কি একটু বাড়তি দুশ্চিন্তা?
হ্যাঁ, অবশ্যই এটা আমার জন্য বড় ধরনের দুশ্চিন্তা। আমি এতদিন শুধু টিভিতে দেখেছি যে মানুষের ভোগান্তি কতটুকু, কিন্তু আমি নিজে এখন ভুক্তভোগী, বুঝতে পারছি যে আসলে কতটা মানে বিষাদ হয়ে যাচ্ছে এক একজনের জন্য, রুগীর জন্য, রুগীর সাথে যারা আছেন তাদের জন্য, অভিভাবকের জন্য। তো বিশেষ করে ভোগান্তি ছাড়া আর কিছু না। করোনার হাসপাতালগুলোতে যাদের যাবার অভ্যাস আছে কিংবা কোনো কারণে যেতে হয়েছে, এই মানুষগুলো কিছুটা হলেও আজ করতে পারেন যে করোনার হাসপাতালের চিত্রটা কি। প্রতিনিয়তই রোগী আসছে, প্রতিনিয়তই করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের যন্ত্রণাতে মানুষ ভিড় করছে হাসপাতালগুলোতে। বেড নেই, আইসিইউ নেই, কিন্তু এরপরেও এত কিছু না থাকার পরেও মানুষ আসছেন, কারণ কোনো না কোনো ব্যবস্থা তো হবেই। এই আমার পিছনে দেখুন একজন মা, তিনি অক্সিজেন নিচ্ছেন বাইরে, জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়ে সেই অক্সিজেন নিয়ে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছেন, কোনোভাবে নিজের যে চাহিদা অক্সিজেনের সেটা পূরণ করার চেষ্টা করছেন। এমনি করেই রাজধানীর হাসপাতালগুলোতে মানুষ ঠাঁই নিচ্ছেন, কারণ বাঁচতে হবে। এই প্রতিবেদন করার দিনে এই হাসপাতালে ৩০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৩৮০ জন, অর্থাৎ ৮০ জন বেশি। ১০ শয্যার আইসিইউ, রোগীতে ঠাসা। ঢাকার প্রায় সব হাসপাতালের চিত্র এমনই। ওনার যে শ্বাসকষ্ট হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে অক্সিজেন দেয়া প্রয়োজন কিংবা অন্য? আমার মনে হয় অক্সিজেন দেওয়াটা প্রয়োজন মনে হয় আর কি, এই জন্যই আর ডক্টর সাহেব কী বলে, বেশি শ্বাসকষ্ট না উপরে না কিছু কিছু বোঝা গেছে, এই জন্য ওই যেন প্রাইভেট আমরা ডাক্তার দেখাইছি মিরপুরে, তারা রেফারেন্স দিছে এই করে না। রোগীরা এখন সঠিকভাবে হয়তো মাস্ক পরতেছে না, বা এই সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে রোগীর চাপটা অনেকটাই বেশি এখন। কতদিন হলো যে এরকমই চাপ, প্রায় অতিরিক্ত প্রায় ১০০ জনের মতো রোগী আপনার হসপিটালে? এটা প্রায় 1-2 মাস হয়ে গেছে আর কি, এরকম চাপটা বেশি আর কি। এখন আপনার হসপিটালে রোগীর পরিস্থিতিটা কি, বেড কেমন এবং সেখানে রোগী ভর্তি রোগীর সংখ্যা? এখন আমাদের এখানে টোটাল বেড সংখ্যা হলো ৩০০টা। আমাদের এখানে অ্যাডমিশন আছেন বর্তমান ৩৮২টা, আর গত ২৪ ঘন্টায় আমাদের এখানে ছাড়প্রাপ্ত হয়ে চলে গেছেন যারা, তারা হলো ৪৬ জন, আর ভর্তি হয়েছেন হলো ৩১ জন। এবার মানিকগঞ্জে দেখতে চাই সেখানকার পরিস্থিতি। তবে সেখানকার করোনার হাসপাতালে গিয়ে চমকে যাবেন যে কেউ। হাসপাতালের ভেতর কুকুর ঘুমায় আর বেড়াল রোগীর খাবার খায়, যেন দেখার কেউ নেই। সে যাই হোক, এবার হাসপাতালের করোনা ইউনিটে যেতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এখানে 5টি আইসিইউ শয্যার কথা বলা হলেও চিকিৎসার জন্য প্রস্তুত নয় একটিও। আমাদের কিছু অ্যাক্সেসরিজের সমস্যা ছিল, সেগুলি ফিল আপ হইলে, আর আমাদের এখানে আসলে আইসিইউ আপনারাও তো ভালো জানেন যে আইসিইউ মানে কি অত সহজ জিনিস না। তো আইসিইউ এটা লোকবলের ব্যাপার আছে, আর আইসিইউ মানে খালি বেড আর ভেন্টিলেটর না, সেটা চালানোর আরও কিছু লাগবে না। আমি একটা রুগীর যেমন একটা অক্সিজেন দিলাম, একটা ফেস মাস্ক দিয়ে দিলাম, আমার কতক্ষণ পরে সে যেমন এসএমই একটা আছে সার্কিট বলে, আমার এক রুগীরে দিয়ে ওটা তো পরে চেঞ্জ করা লাগবে তো নাকি, তো ওটা চেঞ্জ করতে হলে এই যে কিছু একটা জিনিস স্টার্ট করার পরে তারপরে আস্তে আস্তে সেই জিনিসটা ভালোভাবে দাঁড় করানো যায়। না না, আমার 5টা আইসিইউ বেডের 5টা আইসিইউ বেড না, আসলে 5টা 3টা না। আমরা ওইটা ধারণা করছিলাম যে আমরা বেড আছে 5টা, কিন্তু বেড থাকলেই তো হবে না। পরে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বেড থাকলেই তো হবে না, আপনি রান করাইতে পারবেন কয়টা, যে আমি এখন 2টা রান করাইতে পারবো। আসলে মূলত আপনি 2টা লিখবেন যে 2টা আইসিইউ এখন রান করানোর মতো। নারায়ণগঞ্জে অবশ্য আইসিইউ সেবা আছে, তবে অন্য সব হাসপাতালের মতোই চাহিদার তুলনায় অনেক কম। অক্সিজেন সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।
এই যেমন মুহাম্মদ, কতদিন হলো একটু শান্তি করে শ্বাস নেয়ার চেষ্টা তার। আইসিইউর বেডে দিনে দিনে অসহায়ত্ব বাড়লেও করোনার কাছে নিরুপায় সবাই। এতক্ষণে স্পষ্ট আইসিইউ আর বেড সংকট কতটা বেড়েছে, আর রোগের চাপ বাড়লে স্বাভাবিকভাবেই অক্সিজেনের চাহিদা বাড়ে। এবার অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন লিমিটেডে টিম সমাধান কোথায়? 2-1 মাস আগে ধরেন আমার বড় সিলিন্ডারগুলো যেগুলো হলো 9800 লিটার সিলিন্ডারগুলোর পার ডে চাহিদা ছিল হলো 1 থেকে 1,500, কিন্তু গত 1 থেকে 1.5 মাস পরে এটা ডে বাই ডে এটা চাহিদাটা বাড়তেছে। এখন যেটা এখানে দাঁড়াইছে, এখন দেখা যায় যে যেটা 1,500 থেকে 2,000 ছিল সেটা যে এখন 6 থেকে 7,000 মানে পিস হলো সিলিন্ডার দিয়েও আমি কাভারেজ করতে পারতেছি না, ডে বাই ডে চাহিদাটা বাড়তেছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে এটাকে সামাল দেওয়ার জন্য। তা আশা করি যে যদি আমরা পরিস্থিতি যদি এই পরিমাণ থাকে আমরা প্রোভাইড করতে পারবো, কিন্তু এটা যদি পরিস্থিতি যদি আরও বেশি খারাপের দিকে যায় তখন একটু স্বাভাবিক একটু সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমি সবচেয়ে বড় আগে প্রয়োজন হলো আমাদের সচেতনতা ঠিক থাকলেই আশা করি যে আমরা এটা কভার দিতে পারবো। পিকআপটি ভর্তি হয়ে আছে, পিছনের আরও একটি বড় পিকআপ এখন ভর্তি করা হলো। মাত্র অল্প কিছুক্ষণের ব্যবধানে দুটো পিকআপ ভর্তি হয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। ভারত থেকে সম্প্রতি পঞ্চমবারের মতো অক্সিজেন আসে। এ নিয়ে রেলপথে পার্শ্ববর্তী এই দেশ থেকে মোট 982 টন তরল অক্সিজেন বাংলাদেশে আসলো। চাহিদা অনুযায়ী নারায়ণগঞ্জের অক্সিজেন প্লান্ট থেকে তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সংক্রমণ 20,000-এর উপরে গেলে অক্সিজেনের সংকট হতে পারে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু রুগী যদি 7,000-এর জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে, যে কোনো দেশেই সংকট হবে। আমেরিকাতেও হয়েছে, ইউরোপেও হয়েছে, আপনাদের ওই ইন্ডিয়াতে তো আপনারা দেখছেনই। কাজে আমাদের রুগী কমিয়ে আনতে হবে। এই যে প্রতিদিন 200-রও বেশি মানুষ মারা যাচ্ছে, 15-16 হাজার কিংবা তারও বেশি কখনো কখনো আক্রান্ত হচ্ছে, এই যে কঠিন পরিস্থিতি, এ থেকে মুক্তির উপায়টা হলো আপনি আমি প্রত্যেকেরই সচেতন হওয়া। সচেতন না হলে কঠিন বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য, এ কথা সবাই জানি, সবাই বুঝিও। এজন্য নিতে হবে ভ্যাকসিন আর পরতে হবে মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে বাকি সব কাজ করতে হবে। কেননা করোনা এখন নিত্যসঙ্গী সবারই। যেভাবে করোনা ছড়াচ্ছে এর থেকে থামানোর জন্যে আমাদেরকেই কাজ করতে হবে, না হলে এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাবে না বলছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করতে পারেন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়, ফোন 017-1515-1776। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, কেননা প্রত্যেকেই সচেতন হলে নিরাপদ থাকবে বাংলাদেশ।